শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয় ঠিক না হওয়া পর্যন্ত তারেক রহমান ভারতে যেতে পারবেন না বললেন নাহিদ ইসলাম। এদিকে হাসিনার রাজনীতিতে ফেরার ইচ্ছা মামার বাড়ির আবদার বললেন রিজভী। জানাবো বহু বছর পর যোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে পাচ্ছি বললেন আসিফ নজরুল। আর জানাবো পাহাড়ে 3 রুট দিয়ে অস্ত্র ঢুকছে বললেন নূর। এবং সর্বশেষ জানাবো ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিএনপির স্বজনপ্রীতি দেখা যাচ্ছে বললেন গোলাম পরোয়ার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয় ঠিক না হওয়া পর্যন্ত তারেক রহমান ভারতে যেতে পারবেন না বললেন নাহিদ ইসলাম। শেখ হাসিনার প্রত্যর্পণ কিভাবে হবে, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কিভাবে নতুন করে নিরূপণ হবে, এই প্রশ্নের সমাধান না হওয়া পর্যন্ত তারেক রহমান ভারতে যেতে পারবেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ভারতের রাজধানী নয়াদিল্লিতে একটি সংবাদ সম্মেলনে গত 5 আগস্ট ভার্চুয়ালি যুক্ত হয়ে সরাসরি কথা বলেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি বর্তমানে ভারতে রয়েছেন। নাহিদ ইসলাম দাবি করেন ভারত সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থনে ওই প্রেস কনফারেন্স হয়েছে। তিনি বলেন ভারত সরকার সেই দায় দিচ্ছে না, সেটিকে অস্বীকার করছে। চিন্তা করেন, সেভেন সিস্টারের কোনো একটি স্বাধীনতাকামী সংগঠন ঢাকায় একটি প্রেস কনফারেন্স করলো এবং বাংলাদেশের সরকার বলল এটার দায় আমাদের না, আমরা জানি না এটা কিভাবে হয়েছে, আমরা এটাকে সমর্থন করি না, এটা কি কেউ বিশ্বাস করবে? তিনি আরো বলেন, সুতরাং দিল্লিতে যে প্রেস কনফারেন্স হয়েছে সেটি ভারত সরকারের প্রত্যক্ষ পরোক্ষ সমর্থনে হয়েছে। দিল্লি থেকে শেখ হাসিনা যা কিছু বলেছে সেগুলোকে শেখ হাসিনার ভাষ্য হিসেবে না নিয়ে দিল্লির ভাষ্য হিসেবে নিতে হবে। ভারত এই বার্তা বাংলাদেশকে দিয়ে যাচ্ছে। এই সময় নাহিদ ইসলাম বলেন, 5 আগস্টের প্রেস কনফারেন্স নিয়ে ভারতীয় হাইকমিশনের বক্তব্য কি, সে বার্তা এখনো আসেনি। তাদের দুঃখ প্রকাশ করা উচিত ছিল, ক্ষমা চাওয়া উচিত ছিল এবং বাংলাদেশের সরকারের শুধু প্রেস বিজ্ঞপ্তি না, তাদেরকে ডেকে এনে কঠোরভাবে শাসন উচিত ছিল, জবাবদিহিতা চাওয়া উচিত ছিল। তিনি মনে করেন বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ওই প্রেস কনফারেন্সটি হয়েছে, বিচার একটা রায় হয়েছে। সেই আসামিকে যখন প্রেস কনফারেন্স করতে দিয়েছে একটি সরকার, তার মানে এদেশের গণতন্ত্র, বিচার ব্যবস্থা সার্বভৌমত্বের বিরুদ্ধে ভারত সরকারের অবস্থান নিয়েছে। এটি বাংলাদেশের বিরুদ্ধে ছায়াযুদ্ধ ঘোষণা করার মতো। তিনি ভারতের উদ্দেশ্যে বলেন, শেখ হাসিনা ও ওসমান হাদিকে ফেরত পাঠিয়ে নদীর পানি ন্যায্য হিস্সা দিয়ে সীমান্ত হত্যাকাণ্ডের মীমাংসা করে বন্ধুত্বের কথা বলতে হবে। হাসিনার রাজনীতিতে ফেরার ইচ্ছা মামার বাড়ির আবদার বললেন রিজভী। ভারতে বসে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা রাজনৈতিক সংবাদ সম্মেলন করা এবং দেশে ফিরে রাজনীতি করার ঘোষণাকে মামার বাড়ির আবদার এবং দৃষ্টতা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, হাজার হাজার মানুষকে হত্যার পর এ ধরনের বক্তব্য দেশের জনগণ মেনে নেবে না। জনগণ গুম ও খুনের বিচার দেখতে চায়। বর্তমান সরকারকে ন্যায় নিষ্ঠার উপর দাঁড়ানো সরকার উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, বিগত দিনে যারা গুম করেছে, খুন করেছে, তাদের বিচার দেখতে চায় দেশের সাধারণ মানুষ। শেখ হাসিনার বিচার অবশ্যই বাস্তবায়ন হতে হবে। যিনি এত মানুষকে হত্যা করেছেন, তিনি আবার বিদেশে বসে প্রেস কনফারেন্স করে বলছেন ডিসেম্বরে ফিরে আসবেন, রাজনীতি করবেন, এটা যেন মামার বাড়ি আবদার। রিজভী আরো বলেন, যারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে তারা মূলত তাকে দিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে চান। শেখ হাসিনা ও তার দল জিয়া পরিবারকে ধ্বংস করতে চেয়েছিল। বহু বছর পর যোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে পাচ্ছি বললেন আসিফ নজরুল। বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে সব দিক দিয়ে যোগ্য ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন। আসিফ নজরুল তার পোস্টে লিখেছেন, বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অভিনন্দন ফখরুল ভাই। রাষ্ট্রপতি পদে এর আগে দায়িত্ব পালন করা ব্যক্তিদের সমালোচনা করে তিনি লিখেছেন, 2 যুগ ধরে বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ দখল করেছিল অনুপযুক্ত ব্যক্তিরা। তাদের কেউ ছিলেন অকর্মণ্য, কেউ অর্থব, কেউ চরম অনৈতিক। মির্জা ফখরুলের রাজনৈতিক ভূমিকা প্রশংসা করে আসিফ নজরুল লিখেছেন, বহু বছর পর আমরা দেখতে যাচ্ছি এই পদের জন্য সব দিক দিয়ে যোগ্য একজন ব্যক্তিকে। তিনি আরো লিখেছেন, শেখ হাসিনা দুঃশাসনকালে মির্জা ফখরুল মহাসচিব হিসেবে দলের হাল ধরেছেন এবং বহুভাবে নির্যাতিত হয়েছেন এবং অনেক ত্যাগ স্বীকার করেছেন। মির্জা ফখরুলের ব্যক্তিত্বের প্রশংসা করে আসিফ নজরুলের ভাষ্য, রাজনীতিবিদদের মধ্যে তিনি ব্যক্তিত্ববান, মডারেট, সদাচারী ও সুবক্তা হিসেবে অগ্রগণ্য। এদিকে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে পোস্টে আসিফ নজরুল লিখেছেন, ধন্যবাদ বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে। স্পিকার পদের পর রাষ্ট্রপতি পদেও তিনি উপযুক্ত মানুষকে আসীন করার সিদ্ধান্ত নিয়েছেন। মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদের সবচেয়ে যোগ্য ব্যক্তি হিসেবে উল্লেখ করে আসিফ নজরুল লিখেছেন, বহু বছর পর আমরা পেতে যাচ্ছি রাষ্ট্রপতি পদের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তিকে।
পাহাড়ে 3 রোড দিয়ে অস্ত্র ঢুকেছে বললেন নূর। 3 রোড দিয়ে পাহাড়ে অস্ত্র ঢুকেছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিবিদরা যদি এখনো এটা সম্পর্কে সচেতন না হন তাহলে বাংলাদেশের সামনে অনেক সংকটে পড়বে। নূর বলেন, পাহাড়ের সশস্ত্র গোষ্ঠীগুলো আরাকান আর্মির কাছ থেকে অস্ত্র কিনছে। তাদের কাছে উজি পিস্তল মানে ইসরায়েলি পিস্তল রয়েছে। ইসরায়েল যে মানে অস্ত্র তৈরি করে সেটা একমাত্র তার ক্লোজেস্ট কানেকশন কান্ট্রি ছাড়া কেউ পায় না। ইসরায়েলের সবচেয়ে ভালো সম্পর্ক হচ্ছে ভারত ও আমেরিকার সঙ্গে। ইসরায়েল চায় নিজেদের পৃথিবীর বুকে একটা ইহুদিবাদী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে, যে কারণে প্যালেস্টাইনকে তারা নির্ভুল নিঃশেষ করে দিতে চায়। আর ভারত চায় একটা হিন্দু রাষ্ট্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে। বাংলাদেশের নিরাপত্তার জন্য পার্বত্য চট্টগ্রাম গুরুত্বপূর্ণ বিষয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বুঝতে পেরেছিলেন। মন্তব্য করে নূর বলেন, বাংলাদেশের নিরাপত্তার জন্য পার্বত্য চট্টগ্রাম একটা গুরুত্বপূর্ণ বিষয়। কাজে এখানে পপুলেশনের ভারসাম্য নিয়ন্ত্রণ রাখা, সেখানে যে ধরনের কৌশলগত পদক্ষেপ নেওয়া লাগে সেটা তিনি নিয়েছিলেন। জিয়াউর রহমানের ওই পলিসির কারণে এখনো পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের ভূখণ্ডের সঙ্গে আছে। তিনি বলেন, ৭১-এর পর ৭২ থেকে পার্বত্য চট্টগ্রামকে একটা বেনিফিটেড টুল হিসেবে আমাদের কোনো প্রতিবেশী রাষ্ট্র তাদের হাতে মধ্যে রাখার চেষ্টা করেছে। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের সঙ্গে বর্ডার আছে 2 রাষ্ট্রের, মিয়ানমার ও ভারত। এই পার্বত্য চট্টগ্রামে এসব ভারী অস্ত্র মেশিনগান কোথা থেকে আসে এবং কারা এদের প্রশিক্ষণ দেয়? হয় ভারত দেয়, না হলে মিয়ানমার দেয়। এটা তো পরিষ্কার, কারণ 2 দেশের সঙ্গে বর্ডার আছে। ওইখানে পাকিস্তান কিংবা শ্রীলঙ্কা কিংবা নেপালে এসে অস্ত্র দেওয়া সম্ভব না, প্রশিক্ষণ দেওয়া সম্ভব না। অন্তর্বর্তী সরকারের আমলের কথা তুলে ধরে তিনি বলেন, আমরা সে সময় বলেছিলাম যে এই পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র গোষ্ঠীগুলোকে নির্মূল করা হোক, শক্ত সামরিক অভিযান পরিচালনা করা হোক। এই জুলাই গণ অভ্যুত্থানে ফ্যাসিস্টের পতন পরবর্তী সময়ে সেই ফ্যাসিবাদকে ভারত দীর্ঘ 16 বছর সাপোর্ট করেছিল, সমর্থন করেছিল। এটা তো পরিষ্কার। আওয়ামী লীগ তো ভারতের বেকআপে ক্ষমতায় ছিল। 2008 সালে ভারত ব্লু প্রিন্টের ক্ষমতায় এসেছিল, এটা তো অস্বীকার করার উপায়, এটা সবাই জানে। তিনি বলেন, আমাদের সামরিক গোয়েন্দা সংস্থা, বেসামরিক গোয়েন্দা সংস্থা আছে, তাদের কাজ হচ্ছে এগুলো আইডেন্টিফাই করা। আমি বিনয়ের সঙ্গে বলবো, আমাদের গোয়েন্দা সংস্থাগুলো অনেক সময় সরকারের সঙ্গে এতটা অ্যালাইন হয়ে যায়, তারা জাতীয় স্বার্থের বাইরে গিয়ে রাজনৈতিক স্বার্থের মধ্যে ঢুকে যায়। এটা যদি তারা করে তাহলে এই দেশের জন্য বিপদ। যেটা হাসিনা এই 16 বছর যে ক্ষতিটা করেছে, বিভিন্ন রাজনৈতিক ও বিরোধী দলের মধ্যে ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটা সংকটে পড়ে আমরা গত 17 বছর বিশেষ করে দেশের মানুষ সাফার করছি। আবার যদি কোনো সংকটে পড়ি, সেই সংকটের সমাধানে কিন্তু কুল কিনারা পাবো না। আমাদের পার্শ্ববর্তী যে প্রতিবেশী দেশ, অনেকে আমাদের খুব ভালো বন্ধু না, ফলে তারা সবসময় চায় বাংলাদেশকে একটি অস্থিতিশীল অকার্যকর রাষ্ট্র হিসেবে জিয়ে রাখতে। তারা এখানে তাদের সুবিধা মতো ব্যবহার করতে সরকার বসাবে, সরকার থেকে নামাবে। পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনী সরার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, আমাদের একজন ছাত্র নেতা বলেছে যে আর্মি ওখান থেকে তুলে নিয়ে আসার জন্য। আর্মি যারা আছে ওখানে তো খুব সুখে নেয়, তারাও তো নানান ধরনের প্রতিকূল পরিস্থিতি এবং যার হাতে নিয়ে ওখানে আছে। দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা সুরক্ষিত করার জন্য ওখানে আছে। যারা সেনাবাহিনীকে পাহাড় থেকে তুলে আনার কথা বলে, এটা তো ইন্টেনশনাল। তিনি বলেন, পাহাড়ে যারা আছে, সমতলে যারা আছে, সে ক্ষুদ্র নৃগোষ্ঠী হোক কিংবা আপনার এই অঞ্চলের সাধারণ বাঙালি হোক, সবাই বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের নাগরিক হিসেবে প্রত্যেকের এই দেশে তারা মর্যাদা সহকারে বেঁচে থাকার নাগরিক অধিকার। ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিএনপির স্বজনপ্রীতি দেখা যাচ্ছে বললেন গোলাম পরোয়ার। বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার বলেছেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিএনপির দলীয়করণ ও স্বজনপ্রীতি দেখা যাচ্ছে। অনেক জায়গায় কার্ডের লোভ দেখিয়ে ধর্ষণ করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। গোলাম পরোয়ার বলেন, জনগণের হক মেরে খাওয়ার জন্যই বিরোধী দলকে উন্নয়ন বরাদ্দ থেকে বঞ্চিত করা হচ্ছে। সরকারের দৃষ্টিতে যেন জামায়াতকে ভোট দেওয়া লোকজন এদেশের নাগরিক নন, তাই তাদের কোনো অধিকার নেই। শুধু বিএনপির ভোটাররাই সরকারের সুযোগ সুবিধা পাওয়ার যোগ্য। সে কারণে বিএনপি এমপিদের এলাকায় একের পর এক বিভিন্ন প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন করা হলেও জামায়াত সহ 11 দলের এমপিদের ক্ষেত্রে চরম বৈষম্য করেছে সরকার। তাদের প্রাপ্য সাধারণ বরাদ্দ কাটছাট করে তা নিজেদের মধ্যে ভাগ বটোয়ারা করে নিচ্ছে তারা। আর বিশেষ বরাদ্দের নামে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়ে লুটেপুটে খাওয়ার নেশায় মেতে উঠেছে। রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে গোলাম পরোয়ার বলেন, এমপিদের যদি স্বাধীনভাবে ও গোপনে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয় তাহলে 11 দল মনোনীত প্রার্থী রাষ্ট্রপতি নির্বাচন হবেন, কিন্তু 73 অনুচ্ছেদ তাদের দলীয় প্রার্থীকে ভোট দেওয়ার জন্য বাধ্য করে রেখেছে। এ ধরনের নিয়ম পরিবর্তন করা প্রয়োজন, এর জন্য সংবিধান সংস্কার করা দরকার। আমরাও দাবি জানিয়েছি, কিন্তু সরকার তা কোনোভাবেই বাস্তবায়ন করবে না, কারণ নিজেরা ভোট দেওয়ার গণভোটই তারা মানছে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।